রানী তিনি রাত্রে স্বপ্ন দেখে মা কালী তাকে স্বপ্নে এসে বলছে যে অমুক এক জেলের বাড়িতে আমার এক পুজোর ঘট আছে, যে ঘরটা এই ইছামতি নদীর তীরে প্রতিষ্ঠা করে দোচালা ঘর করে তোরা পুজো শুরু কর। দেখে 5টা লাশ পড়ে আছে, কারো চোখটাকে উপড়ে নিয়েছে, কারো পেটটাকে না 2 হাত দিয়ে এভাবে চিড়ে দিয়েছে, কারো হাতটা কেটে পড়ে আছে। এরকম এমন এক রূপ যা কখনো কেউ কল্পনা করতে পারে না। যেখানে প্রতিটি গল্পের আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর সত্য। নমস্কার, ঋষিগপ্পের আসরে সবাইকে স্বাগত। আজকে একটা ঘটনা আমি কালেক্ট করেছি। ঘটনাটা আমাকে পাঠিয়েছে বসিরহাটের আরিফুলদা এবং ইউনুসদা। আগেও তোমরা একটা ঘটনা শুনেছো, এদের দাদাদের পাঠানো ঘটনা, যথেষ্ট ভালো ঘটনা পাঠিয়েছিল। এবারের যে ঘটনাটা এটা সত্য ঘটনা, এবং এই ঘটনা এখনও ওই জায়গায় লোকমুখে প্রচলিত আছে এবং এখনও গেলে শোনা যাবে। ঘটনার মধ্যে যেরকম তোমরা মা কালীর ঘটনা পাবে, তেমন ভৌতিক ঘটনাও পাবে। তো ঘটনাটা শুরু করি। এই ঘটনা শুরু করব বসিরহাটের টাকি, যেটা ইছামতি নদীর তীরে শহরটা গড়ে উঠেছে। বর্তমানে এটা একটা পর্যটন কেন্দ্র, বহু মানুষ এখানে যায় এবং এই জায়গাটাতে ঘুরে দেখে। খুব সুন্দর ইছামতির তীরে নদীর পাড় দিয়ে সামনে ঘোরার জায়গা আছে, গেস্ট হাউস আছে এবং খুব সুন্দর একটা জায়গা। তো এই জায়গাটার যে ঘটনা, এটা 400 বছর আমাদের পেছন দিকে যেতে হবে। তখন ওই টাকি শাসন করতো, জমিদাররা টাকিকে শাসন করতো এবং ওই ইছামতি নদীর ওপরে বিভিন্ন জেলেরা মাছ ধরতো এবং ওই জেলেদের একটা কর ওই টাকির জমিদারকে দিতে হতো। তো এরকম একদিন জেলেরা মাছ ধরতে ধরতে একটা অদ্ভুত ঘর তাদের জালে উঠে আসে। ঘরটা এতটাই সুন্দর ছিল যে জেলেদের, যে অনেক সময় দেখা যায় জেলেদের জালে বিভিন্ন জিনিস উঠে আসে, তো তারা কি করে ফেলে দেয়, মাছটা নেয়। কিন্তু ওই যে ঘরটা সেদিনকে উঠেছিল, এত অদ্ভুত এক সুন্দর ঘর, যেটা জেলেরা কোনোভাবে ফেলতে পারেনি। তারা সেই ঘরটাকে সুন্দর করে গুছিয়ে বাড়ি এনে রাখে। এবং অন্যদিকে জমিদার বাড়ির গিন্নি, যিনি রানী, তিনি রাত্রে স্বপ্ন দেখে মা কালী তাকে স্বপ্নে এসে বলছে যে অমুক এক জেলের বাড়িতে আমার এক পুজোর ঘট আছে, যে ঘরটা এই ইছামতি নদীর তীরে প্রতিষ্ঠা করে দোচালা ঘর করে তোরা পুজো শুরু কর, আমি ওখানে পূজিত হতে চাই। তো যথারীতি রানী স্বপ্ন দেখার সঙ্গে সঙ্গে সকালবেলা উঠে জমিদারকে বলে এবং জমিদার সৈন্য সামন্ত নিয়ে সেই জেলের নাম ধরে খোঁজ করতে করতে জেলে পাড়ায় গিয়ে পৌঁছায় এবং ওই জেলের বাড়ির থেকে সেই ঘট কালেক্ট করে। সত্যিই অপূর্ব সুন্দর এক ঘট। সেই ঘরটাকে এনে প্রতিষ্ঠা করা হয় ওই ইছামতি নদীর তীরে এবং ওখানে পুজো আর্চা শুরু হয়, যেটা পরবর্তীকালে আস্তে আস্তে ওই মায়ের নাম পড়ে কুলেশ্বরী মা কালী মন্দির। তো যেহেতু মা ওই নদীর কূলে পাওয়া গেছিলো ওই ঘরটা, সেই জন্য ওই মায়ের নাম হয়েছে কুলেশ্বরী মন্দির। বর্তমানে খুব পরিচিত জায়গা এবং ওখানে প্রচুর দর্শনার্থী ঘুরতে যায়, পুজো দেয়। এবং ওর পেছন দিকে একটা বকুল গাছ আছে। সেই বকুল গাছে লোকাল মানুষরা বলে যে ওখানে মাকে অমাবস্যা পূর্ণিমার রাতে মায়ের কোনো সহচর বা মায়ের যারা থাকে, ডাকিনী, যোগিনী, হাকিনী এবং বিভিন্ন যারা মায়ের শক্তি স্বরূপা রূপ, তারা ওখানে নাকি দেখা গেছে। তাদের ওখানে বকুল গাছে অনেক সময় দেখেছে কোনো এক সুন্দর নারী পা দুলিয়ে দিয়ে ওখানে বসে আছে। কখনো দেখেছে কোনো এক সুন্দর নারী ওই পেছন দিক থেকে নদীর কূল দিয়ে হেঁটে মন্দিরে এসে প্রবেশ করছে। আবার কেউ কেউ বলে যে ওখানে ভূতেদের আনাগোনা আছে, বিভিন্ন মানুষের কান্নার আওয়াজ, বিভিন্ন রকম শব্দ পাওয়া যায়। তো এরকম ওখানে ঘটনা আছে। আর যথেষ্ট মা কুলেশ্বরী মন্দিরটা অনেকটা জাগ্রত, মানুষের আস্থা ওখানে মন্দিরের প্রতি বহু গুণ এখন বর্তমানে বৃদ্ধি পেয়েছে। এবং আমি যে ঘটনাটা বলবো, এই ঘটনাটা প্রায় 2000 সালের দিকে। তো 400 বছর থেকে আমরা আস্তে আস্তে 2000 সালে শিফট করছি, 2002-04-এ শিফট করছি। এই সময় কি দেখা যায় যে ওই মন্দিরটা অতটা পপুলার হয়ে পারেনি এবং ওই মন্দিরের আশেপাশে একটা জঙ্গল ছিল, নদীর কূল দিয়ে যে বড় বড় গাছগুলো ছিল সেই গাছ নাকি ওখানে ছিল। তো ওখানে এক বট গাছ ছিল, সেই বট গাছের মন্দিরের পেছন দিকটাতে বট গাছের চারি সাইডটা ওই বেদি টাইপের ছিল, যেখানে মানুষ বসে গল্প করতে পারে, তাস খেলার জায়গা। কিন্তু সন্ধে হলে ওই মন্দিরের আশেপাশে কোনো মানুষ যেত না, যেহেতু ওই আগের কিছু ঘটনা আমি তোমাদেরকে বললাম যে প্রচলিত ছিল। ওখানে নানা রকম মায়ের বিভিন্ন রূপ শক্তি দেখা গেছে বা ভৌতিক, অনেকে মনে করে যে ভৌতিক ঘটনা ঘটে,
সেই জন্য রাতের দিকে কোনো মানুষ ওই জায়গাটাতে যেত না। এই রাতে না যাওয়ার সুযোগকে কাজে লাগিয়ে কিছু অসাধু মানুষ, পাশেই যেহেতু বর্ডার, বাংলাদেশ বর্ডার এবং আমাদের ইন্ডিয়ার বর্ডার, তো ওখান থেকে কিছু অবৈধ জিনিস পাচারের কাজে লিপ্ত হয়। বিশেষ কারণে আমি সেই ব্যক্তিদের নাম এবং কিছুটা ঘটনার কিছুটা আমি একটু পরিবর্তন করে দিচ্ছি, যেটা বলায় আমার মনে হয় না ঠিক হবে, যে জন্য পরিবর্তন করছি। তোমরা যদি কেউ এই ঘটনা জেনে থাকো তাহলে তোমরা এটা নিজেদের মধ্যেই রেখো, কমেন্টে জানানোর দরকার নেই, এইটুকু বলো যে তোমরা ঘটনাটা পুরোটা জানো। কিছু জিনিস বলা যাবে না, যে জন্য আমি ওটা পরিবর্তন করছি, নামটা একটু নাম পরিবর্তন করছি এবং কিছু ব্যক্তির আইডেন্টি লুকিয়ে যাচ্ছি। তো ওখানে কিছু অসাধু ব্যক্তি ওখানে বিভিন্ন অবৈধ জিনিস পাচার কাজে নিযুক্ত হয়। দীর্ঘদিন এই ব্যবসা চলে, ওই পারের থেকে এই পারে মাল আসে, এই পার থেকে মাল ওই পারে যায়। এরকম দুটো দালাল আছে, ওই পারের এক দালাল এই পারের দালালকে পাঠায়, এই দালাল কিছু টাকা পয়সা বিভিন্ন জিনিস তাদেরকে প্রোভাইড করে। এরকম ব্যবসা চলতে চলতে তাদের মধ্যে এক অদ্ভুত লোভের সঞ্চার হয়। টাকার লোভ তো তাদের ছিল, তাদের আর টাকার দিকে মনটা ভালো লাগে না। তারা কি চায়? তারা চায় নারী সঙ্গ। ওরা যারা এই দেশে জিনিসগুলো দিচ্ছিল, তারা এই দেশের যে দালাল ছিল তাকে বলে যে আমাদেরকে এই টাকা পয়সার সঙ্গে সঙ্গে কিছুক্ষণের জন্য কিছু সুন্দর মেয়ে বউ আমাদেরকে কিছু সময়ের জন্য দিতে হবে, যেটা আমরা ভোগ করব, তবেই আমরা এই মালটা দেবো, এরকম একটা শর্ত তারা রাখে। এবং যথারীতি এই দেশের যে দালাল ছিল সেই পাচার কার্যে এত উন্মত্ত হয়ে যায়, সে ভালো খারাপের সব কিছুই ভুলে যাওয়া। প্রথম থেকে তো খারাপ কাজ করছিল, আরও জঘন্যতম একটা কাজ সে বেছে নেয়। কাজটা সে যখন মালটা দিচ্ছে, কিছু মেয়ে বা বউ তাদেরকে দিতে হবে, কিছুক্ষণ তারা ভোগ করবে এবং যথারীতি তারপরে মালটা তারা দেবে। তো এরকম বহুদিন ধরে চলে আসছে যে ওই পারের থেকে এই পারে মাল দেয়। অবৈধ কাজ তারা করছিল এবং তারা ওই মেয়ের পরিবর্তে তারা ওই জিনিসটা দিচ্ছে এবং কিছুক্ষণের জন্য কিছু মেয়ে বা বউ তারা চায় ভোগ করবে বলে, বিভিন্ন অবৈধ কাজ করবে বলে তারা ওইভাবে দিনের পরে দিন চালিয়ে যাচ্ছে। এবং এই খারাপ কাজ করার জন্য তারা যেটা জায়গা বেছে নেয়, ওই কুলেশ্বরী মন্দিরের ঠিক পাশের একটি জঙ্গল টাইপের জায়গা, যেখানে একটা বিশাল বড় বট গাছ এবং এই বট গাছের চারি সাইডটাকে বাঁধানো, মানে মানুষজন দিনের বেলা থাকে কিন্তু সন্ধ্যার পরে ওই রাস্তা দিয়ে আর কেউ যায় না। সেই জায়গাটা তারা বেছে নেয় ওই খারাপ কাজ করার জন্য। এবং আমাদের এই বসিরহাটের এক বিখ্যাত ব্যক্তি ছিল এই খারাপ কাজের দিক থেকে বিখ্যাত, সে এই মেয়েগুলোকে প্রোভাইড করতো ওদেরকে। তো দিনের পর দিন এই প্রোভাইড করছে এবং যথারীতি ব্যবসা রমরমা চলছে। আশেপাশের কিছু মানুষ আস্তে আস্তে জানতে পারে যে এরকম একটা খারাপ কাজ চক্র চলছে, কিন্তু কারোর সাহস হয় না মুখ খোলার। একদিন কি হয়, ওই পারের থেকে কিছু মাল এই পারে আসে এবং এই পারে যে দালাল থাকে, মানে যে জিনিসগুলো নেয় এবং ওই মেয়েদেরকে পাঠায়, সে সেই দিনকে কোনো একটা কাজে বাইরে গেছিলো। সে তাদের মেয়েগুলো পাঠানোর সেদিনকে তার কোনো কথা বলেও নি এবং পাঠানোর কোনো কিছু ঠিক হয়নি। তো ওনার যে আরও চর থাকে, মানে ওই দালালের আরও যে হ্যান্ড থাকে, তারা ওই মালটাকে কালেক্ট করার জন্য বলে যায় যে এই মালগুলো তোরা কালেক্ট করবি, আর আমি থাকছি না, ওরা আসলে বলবি আজকে কোনো রকম কিছু আমরা দিতে পারবো না, শুধু টাকা নিয়ে চলে যেতে, পরবর্তী সপ্তাহে আমরা আমাদের যেগুলো দিই মেয়ে, সেই মেয়ে আমরা আবার দেব। যথারীতি তখন তো ফোনের অতটা চল নেই, 2000 সালের দিকে ফোন অতটা এসে পৌঁছায়নি। ফোন নেই বলতে গেলে চলে, সাদা বড় এক ধরনের ফোন ছিল যেটা সবার কাছে ছিল না, আর এই এত নেটওয়ার্কের অত ছিল না। তো যথারীতি ওই পারের থেকে লোক আসে, 5 জন লোক আসে মাল নিয়ে। তারা এসে দেখে এই যে চরগুলো যাওয়ার কথা ছিল, সেই চরগুলো সেই দিনকে টাইম মতো পৌঁছাতে পারেনি কোনো একটা কারণে। যেহেতু মালিক নেই সেহেতু তারা একটু ঢিলামো দেয়, ওই টাইমে ওই মালটা আনতে পৌঁছাতে পারেনি। ওই 5 জন এসে দেখে ঠিক ওই বট গাছের ওখানে এক সুন্দর মেয়ে বসে আছে। তারা প্রথম দিকে ভাবে যে প্রতিদিনের ন্যায় বসে আছে, কিন্তু তারা যখন দেখে এত সুন্দর মেয়ে তারা আগে কোনোদিন দেখেনি। এত সুন্দর, তার শারীরিক গঠন থেকে শুরু করে তার মুখের গঠন থেকে শুরু করে অপূর্ব সুন্দর, যে সৌন্দর্যের কোনো বর্ণনা করা যেতে পারে না। তারা তো প্রচণ্ড খুশি হয়ে যায় যে আমরা তো এতদিন ধরে এই ব্যবসা করছি কিন্তু এরকম মেয়ে তো আমাদেরকে ও দেয় না। তারা প্রচণ্ড খুশি হয়ে যায় এবং ওই মেয়েটা একজনকে ডাকে যে তুমি আসো। যথারীতি ওই একজন যায়, যাওয়ার পরে তাকে কিছুটা গল্প করতে করতে তাকে ওই জঙ্গলের দিকে নিয়ে যায়। কিছুটা নিয়ে যাওয়ার পরে 10 মিনিট চলে যায়, 15 মিনিট চলে যায়, সেই ব্যক্তি 10-15 মিনিট চলে যায়, সেই ব্যক্তি আর ফেরত আসছে না। এটা দেখার পরে আরও একজন কিছুটা এগিয়ে যায়।
এগিয়ে যেতে 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 সে কোনো এক নেশার ঘোর মতো তার হয়ে যায়। সে হঠাৎ হাঁটতেই থাকে, সে আর মানে কোনো রকম যে কাউকে খুঁজতে যাচ্ছে সেটা তার মনে নেই। কোনো এক নেশার মতো সে হাঁটতে হাঁটতে আরও ভেতরে চলে যায়। তো এইভাবে দুজন চলে যায়। পরবর্তী সময় দেখা যায় আর একটা মেয়ে সে এসে আবার সেমভাবে এদেরকে ডাকছে। আর যখন এই মেয়েটা এসে ডাকছে, এদের মধ্যে আর কোনো কিছু মনে থাকছে না যে আমরা কি করতে এসেছিলাম বা কি আমাদের কাজ, তার মনে থাকছে না। ঠিক সেই তার পেছন পেছন এই চলে যাচ্ছে। এইভাবে 5 জনই চলে যায়। যাওয়ার পরে ওই দিন ঘটনাটা এখানে মিটে যায় এবং কিছুদিন আবার যায়, 2 দিন কেটে যায়। কেটে যাওয়ার পরে ওই পারের যে দালাল, সে এই পারের দালালের সঙ্গে যোগাযোগ করে যে আমার এরকম 5টা লোক গেছিলো, যে মালপত্র নিয়ে গেছিলো সেই মালপত্রের টাকাও তো এখনও আমার কাছে আসেনি এবং তারাও আমার কাছে ফেরত আসেনি। যথারীতি দালাল বলে, না আমাকে তো কোনো মালপত্র সেদিনকে পাঠানো হয়নি, আমার চররা গেছিলো, ও আমার হ্যান্ডরা গেছিলো, তারা গিয়ে দেখে যে কেউই আসেনি, তো তারা ফিরে এসেছে, ওই দিন আমার কাছে কোনো মালপত্র আসেনি। তো এইভাবে তাদের মধ্যে একটু কথা কাটাকাটি হয় এবং ঝামেলা মতো হয়। ঝামেলা হওয়ার পরে 2-4 দিন আরও কেটে যায়, ব্যবসাটা ওই জায়গায় একটু বন্ধ হয়ে যায়। 2-4 দিন যাওয়ার পরে ওই পার্শ্ববর্তী অঞ্চলের যে লোকগুলো দিনের বেলা ওখানে যাওয়া আসা করে, তারা তাস খেলতে যেত ওই বটতলায়, তারা গিয়ে দেখে এক বীভৎস গন্ধ বেরোচ্ছে ওই জঙ্গলটার ভেতর থেকে। তখন তারা কি করে, ওই আস্তে আস্তে যে কি মরেছে, শিয়াল না কুকুর না গরু, তারা আস্তে আস্তে গিয়ে দেখে এক বীভৎস ঘটনা। দেখে 5টা লাশ পড়ে আছে, কারো চোখটাকে উপড়ে নিয়েছে, কারো পেটটাকে না 2 হাত দিয়ে এভাবে চিড়ে দিয়েছে, কারো হাতটা কেটে পড়ে আছে। এরকম এমন এক রূপ যা কখনো কেউ কল্পনা করতে পারে না যে কোনো মানুষ এটা করতে পারে। তখন তারা বলে যে কি হয়েছে, এইভাবে আস্তে আস্তে তাদের মুখটা চেনার মতো উপায় নেই। তখন এই যে দালাল ছিল সে কোনো রকমভাবে চিনতে পারে যে এরাই এই 5 জন আমার মাল ডেলিভারি করতে আসে। তখন এরা খবর দেয় ওইদিকে, এবং যেহেতু এই টাকি যে অঞ্চলের ঘটনা বলছি এটা বর্ডার এরিয়া এবং বিএসএফরা আশেপাশে থাকে, তাদের কাছে ঘটনাটা প্রথম গিয়ে পৌঁছায় এবং তারা ওই অঞ্চলটাকে সঙ্গে সঙ্গে নাকা চেকিং দিয়ে ঘিরে দেয় এবং কোনো মানুষকে আসা যাওয়া বেরোনো বন্ধ করে দেয়। এবং ইনভেস্টিগেশন চলতে থাকে, লোকাল থানার পুলিশ তারা বিভিন্ন ইনভেস্টিগেশন করে, কিন্তু কাউকেই পায় না যে এই বীভৎসভাবে কোনো খুনের কিনারা করতে কেউই পারে না। এবার আস্তে আস্তে এইভাবে দিন চলতে থাকে। 2 সপ্তাহ মতো কেটে যাওয়ার পরে কোনো মানুষ ওখানের কোনো খুনের কোনো কিছু পায় না। এবার ওই গ্রামের একটা বয়স্ক লোক ছিল, যে পুরো ঘটনাটা উনি কোনোভাবে জানতে পারে। জানার পরে উনি জানায় যে এরকম এক ব্যক্তি আছে, মানে আশেপাশে কারোর সাথে আলোচনা করে যে এই দীর্ঘদিন ধরে এরকম পাচার কার্য চালাতো, যার ফলে মা রুষ্ট হয়েছেন, মার পাশেই মন্দির, তবু তারা সেই মন্দিরের পেছন দিকটা তারা খারাপ কার্যের জন্য বেছে নিয়েছে, যে জন্য মা নিজে হাতে তাদেরকে শাস্তি দিয়েছেন এবং এক বীভৎস শাস্তি দিয়েছেন যা মানুষের মনকে দুর্বল করে দেওয়ার মতো। তো এইভাবে কিছুদিন কেটে যায়, আস্তে আস্তে এই ঘটনাটা পুরো মানুষের মধ্যে ছড়িয়ে যায় যে এই ঘটনাটা অমুক এক পাচারকারী করতো, যার ফলে ওই জায়গায় তারা এসেছিল এবং বহুদিন ধরে ওখানে কিছু খারাপ কাজ করতো, যে জন্য মা তাদেরকে শাস্তি দিয়েছেন। এইভাবে বেশ বহুদিন কেটে যায়। কেটে যাওয়ার পরে বিএসএফদের হাতে যে দালালটা আমাদের ইন্ডিয়ার ছিল, উনি গুলি খেয়ে মারা যায় এবং ওনার নাম বললে হয়তো সবাই চিনতে পারবে, বসিরহাটের লোক, যে জন্য আমি নামটা বললাম না। আর এই ঘটনাটা আমাকে পাঠিয়েছে আরিফুলদা, তাদেরও কালেক্ট করা ঘটনা, তারা শুনেছে কারো কাছ থেকে। ওখানে অনেক বয়স্ক লোক আছে যে এই ঘটনাটা এখনও জানে এবং এই ঘটনাটা সত্যিই ঘটেছিল। 5টা মানুষের ডেড বডি এমনভাবে পাওয়া গেছিলো যে ডেড বডিকে দেখার মতো অবস্থা ছিল না, কারো চোখ নেই, কারো হাত নেই, কারো পেটটাকে ফেড়ে দেওয়া হয়েছে এবং বীভৎসভাবে এক খুন হয়েছে। তো এই ছিল ওখানকার এই অলৌকিক ঘটনা। এই ঘটনাটা আমাদেরকে পাঠিয়েছে। যদি তোমাদের কাছে এরকম কোনো ঘটনা থাকে, তোমরা আমাকে বা আমার এই স্ক্রিনে ভেসে ওঠা নাম্বারে তোমরা ভয়েস করে পাঠিয়ে দিও এবং কোথাকার ঘটনা, জায়গার নাম, একটু গল্পটা বড় হলে ভালো হয়, তোমরা আমাকে পাঠিও, আমি ঘটনাটা তোমাদেরকে পড়ে শোনাবো। যদি ভালো লাগে তাহলে লাইক করবে, কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তো আজকের জন্য এই অবধি, পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে। টাটা।